নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ফের নৃশংস হত্যাকাণ্ড ঘটালো আইএসআইএস জঙ্গিরা। বুধবার সিরিয়ার প্রাচীন শহর পালমাইরার প্রবীণ প্রত্নতত্ত্ববিদ খালেদ আল আসাদকে গলা কেটে খুন করা হলো। আইপিএস থেকে বরখাস্ত করা হলো সঞ্জীব ভাটকে। গুজরাট সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন এই আইপিএস অফিসার। অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা চালু করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বৈঠক শেষে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ফের নৃশংস হত্যাকাণ্ড ঘটালো আইসিস জঙ্গিরা। বুধবার সিরিয়ার প্রাচীন শহর পালমাইরার প্রবীণ প্রত্নতত্ত্ববিদ খালেদ আল আসাদকে গলা কেটে খুন করে তারা। ফের নৃশংস হত্যাকাণ্ড ঘটালো আইসিস জঙ্গিরা। বুধবার সিরিয়ার প্রাচীন শহর পালমাইরার প্রবীণ প্রত্নতত্ত্ববিদ খালেদ আল আসাদকে গলা কেটে খুন করে তারা। ল্যাম্পপোস্টে ঝুলন্ত প্রবীণ আসাদের দেহের ছবি অনলাইনে পোস্টও করেছে জঙ্গিরা। ফের আইসিসির হামলায় নিশানা ইতিহাস এবং ঐতিহাসিক। ইরাকের মসুলে দুর্লভ সব পুরাকীর্তি ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছিল আইসিস জঙ্গিরা। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও শেষ হবে তাদের থোড়ায় কেয়ার। এবার আইসিসের নিশানায় সিরিয়ার প্রাচীন শহর পালমাইরা। দুষ্প্রাপ্য সব পুরাতাত্ত্বিক নিদর্শনে ঠাসা এই শহর আর বিপুল সে ঐতিহাসিক ঐতিহ্যই আগলে রাখতেন 82 বছরের ইতিহাসবিদ খালেদ আল আসাদ। শহরের পুরাকীর্তি সংরক্ষণের প্রধান ছিলেন তিনি। বুধবার সেই প্রবীণ ইতিহাসবিদকেই গলা কেটে খুন করে আইসিস জঙ্গিরা। শহরের এক মোড়ে তার দেহ ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেয় তারা। সিরিয়ার পুরাকীর্তি বিভাগের অধিকর্তা মামুন আব্দুল করিম জানিয়েছেন, পুরাকীর্তির আড়ালে কোথায় সোনা লুকানো আছে তা জানাতে আসাদকে রীতিমতো চাপ দিচ্ছিল জঙ্গিরা। সে তথ্য না জানাতে পারার জন্যই তাকে প্রাণ দিতে হলো। আসাদের মৃত্যুতে ইউনেস্কোর তরফেও শোক প্রকাশ করা হয়েছে। কয়েক মাস হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে চিহ্নিত পালমাইরার দখল কায়েম করেছে আইসিস। তা সত্ত্বেও সিরিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন আসাদ। মৃত আসাদের দেহের পাশে ফেলে রাখা প্লেকার্ডে আইসিসের নিদান, এই জন্যই তাকে শাস্তি দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আইপিএস থেকে বরখাস্ত করা হলো সঞ্জীব ভাটকে। গুজরাট সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন এই আইপিএস অফিসার।
তার বিরুদ্ধে অভিযোগ ওঠে গুজরাট সরকারের বিরুদ্ধে হলফনামায় এক কনস্টেবলকে দিয়ে জোর করে সই করানোর। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে বরখাস্ত করা হলো সঞ্জীব ভাটকে। গুজরাট সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন এই আইপিএস অফিসার। 2002 সালে দাঙ্গায় মদতের অভিযোগে মোদীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা দেন তিনি। তখন থেকে রাজরোষে পড়েন সঞ্জীব ভাট। তার বিরুদ্ধে অভিযোগ উঠে গুজরাট সরকারের বিরুদ্ধে হলফনামায় এক কনস্টেবলকে দিয়ে জোর করে সই করানোর। 2011 সালে গ্রেফতারও হন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই আইপিএস অফিসারের যুদ্ধে সবসময় সঞ্জীব ভাটের পাশেই ছিল তার পরিবারও। 2012 গুজরাট বিধানসভা নির্বাচনে মণিনগর কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে প্রার্থী হন তার স্ত্রী শ্বেতা ভাট। ফের ক্ষমতায় এসে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তাকে বরখাস্তের সুপারিশ করে গুজরাটের মোদী সরকার। পদের অপব্যবহার এবং সরকার বিরোধী কার্যকলাপের অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে। তবে সে সময় কোনো পদক্ষেপই নেয়নি ইউপিএ সরকার। এরপর কেন্দ্রে ক্ষমতায় এসে দীর্ঘ অনুপস্থিতির অভিযোগ এনে এই অফিসারকে বরখাস্ত করল নরেন্দ্র মোদী সরকার। 2-3 দিন আগে এই আইপিএস অফিসারকে বরখাস্ত করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা চালু করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল চালু হচ্ছে আবারও। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যেই ইঙ্গিত স্পষ্ট, আর তারই জেরে বিতর্ক দানা বাঁধছে। মাত্র 5 বছরের মাথায় সিদ্ধান্ত বদলের দায় কার, উঠছে প্রশ্ন। সেই সঙ্গে সিবিএসইতে দশম শ্রেণীতে বোর্ডের পরীক্ষাও বাধ্যতামূলক করতে বলা হচ্ছে। বুধবার দিনভর মিটিংয়ের পর কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের সদস্যরা পাস ফেল ফের চালুর পক্ষেই একমত হয়েছেন। বিষয়টি নিয়ে 1 মাসের মধ্যে রাজ্যগুলির মতামত চেয়েছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। সকলের জন্য শিক্ষা আইনে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়। ফলে নতুন করে পাস ফেল চালু করতে হলে সংসদে ওই আইন সংশোধন করতে হবে। 2010 সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী ক্লাস 8 পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়েছিল। পাস ফেল না থাকায় গত 4 বছরে যেসব পড়ুয়ার শিক্ষার্বিদ নড়বড়ে থেকে গেল তাদের দায় কে নেবে? ছাত্রছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে এখন সিসিই পদ্ধতি চালু রয়েছে। সেক্ষেত্রে পাস ফেল আবার চালু হলে বিকল্প পদ্ধতি কি হবে? দ্বন্দ্বে পড়ুয়ারা। তার আগে নতুন পরিকাঠামো গড়ে তোলার জন্য যথেষ্ট সময় কি আদৌ পাওয়া যাবে? দ্বন্দ্ব থাকছেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। নিজের 9 বছরের মেয়েকে জীবন্ত কবর দেওয়ার অপরাধে সাজা হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি সুভাষিস শর্মা রায় অপরাধীকে 6 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের জেলের আদেশ দেন। নিজের 9 বছরের মেয়েকে জ্যান্ত কবর দেওয়ার অপরাধে সাজা হলো এক ব্যক্তি। বৃহস্পতিবার সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মাননীয় বিচারপতি সুভাষিস শর্মা রায়
এই রায় দেন। তাতে পিতা আবুল হোসেনকে 6 বছর সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের জেল দেয়। ঘটনায় জানা যায়, চলতি বছরের 16 জানুয়ারি সকাল 7টায় বক্সনগরের পুটিয়া এলাকার আবুল হোসেন তার 9 বছরের মেয়ে রুকসানা খাতুনকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে। রুকসানাকে হাত পা বেঁধে গলা অবধি মাটি দিয়ে চাপা দিয়ে উপরে ঢাকনা দিয়ে রাখেন পাষণ্ড পিতা। এই ঘটনায় 11 জনের সাক্ষ্য প্রমাণে গতকাল আবুল হোসেনকে দোষী সাব্যস্ত করা হয় ও বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হয়। এই মামলার সরকারি পক্ষে আইনজীবীও ছিলেন সঞ্জীব চক্রবর্তী। আমাদের সোনামুড়ার এডিশনাল ডিসিশন সেশন জাজ কোর্টে আসামি আবুল হাশেমকে তার 9 বছরের শিশুকন্যাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করার দোষী সাব্যস্ত করে 307 ধারায় 6 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের সাজা প্রদান করেন। এরকম গত 16 জানুয়ারি 2015 ইংরেজি তারিখে সে তার 9 বছরের কন্যা রুকসানা বেগমকে ঘরে সামান্য জল ফেলার অজুহাতে রুকসানার মা যখন রেগার কাজে যায় তখন রুকসানাকে তার বাড়িতে উঠানের পাশেই কোদাল দিয়ে একটি গর্ত করে হাত মুখ বেঁধে তাকে গলা পর্যন্ত কবর দিয়ে একটি বাঁশের টুকরি দিয়ে মুখ ঢেকে ফেলে এখান থেকে চলে যায়। ওই সময়ে পাশ দিয়ে একটি ছেলে যাইতেছিল, তার বাড়ির গোয়ানের শব্দ শুনে সে এসে ঢাকনা সরে ওই মেয়েটাকে এই অবস্থায় দেখে এবং চিৎকার করলে আশপাশের লোক এসে তাকে উদ্ধার করে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে উদ্ধার হয় রাজধানী আগরতলা থেকে চুরি যাওয়া এসবিআইয়ের এটিএম মেশিন। এই ঘটনার সঙ্গে জড়িত 4 চোরকে আটক করা হয় উত্তর জেলা চুরাইবাড়ি থেকে। পুলিশ এই 4 চোরকে আদালতে তুললে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত। রাজধানী আগরতলা থেকে চুরি যাওয়া এসবিআই এর এটিএম মেশিনটি অবশেষে উদ্ধার হলো। এই ঘটনার সঙ্গে জড়িত 4 চোরকে উত্তর জেলার চুরাইবাড়িতে আটক করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে চোরের দল মেশিনটিকে গ্যাস কাটার দিয়ে কেটে টাকাগুলি নিয়ে মেশিনের অংশগুলি পশ্চিম জেলার অন্তর্গত ঘুরামারা এলাকায় পাকা ব্রিজ থেকে হাওড়া নদীতে ফেলে দিয়েছে। তাদেরকে উত্তর জেলা থেকে প্রথমে রানীরবাজার থানায় নিয়ে আসা হয় ও সেখান থেকে ঘুরামারা এলাকায় পাকা ব্রিজে নিয়ে যাওয়া হয়, যেখানে মেশিনটি তারা ফেলেছিল। তাদের কথা মতো নদীতে ডুবুরি নামিয়ে এটিএম এর কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়। তখন উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগু। তিনি জানান, নদীতে জলের স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ চালাতে অসুবিধা হচ্ছে, তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। খবর ছিল যে এই সমস্ত এটিএমের সাথে যারা জড়িত এরা বিভিন্ন দিকে ভাগতে পারে, তার জন্য যত থানা আমাদের আউটপোস্ট যা আছে সমস্ত কিছু আমরা অ্যালার্ট করেছি। চোরাইবাড়ি গেটে কিছু লোককে আটক করেছে যাদের নিকট হিউজ অ্যামাউন্ট ছিল। তারা গাড়ি থেকে জাম করে যখন ভাগার চেষ্টা করে তো আমরা 3 জনকে আটক করতে পেরেছি। পরবর্তী সময় আরও 1 জনকে আটক করা হয়। টোটাল 4 জন লোক আমাদের কাছে আটক করে এবং তাৎক্ষণিকভাবে তখন 8 লক্ষ 8.5 লাখ টাকার মতো তাদের থেকে রিকভারি হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা এই এটিএমের সঙ্গে যুক্ত এবং ওরা ঘটনা করেছে 18 তারিখ রাত্রে। তার পরিপ্রেক্ষিতে আমরা ধর্মনগর থেকে আজকে সকাল পর্যন্ত আসামিদের এখানে আনি এবং কালকে একজন আসামি যার বাড়ি তেলাপথ তাকে আমরা কালকে তার বাড়ি সার্চ করি। সেখানে 1,46,200 টাকার মতো সেখানে আমরা রিকভারি করে ঢাকায় ঘোরাপাড়া ব্রিজের কাছে আমরা সার্চ করি। সেখানে এটিএমের পার্স এবং এটিএম যেখানে ফেলেছে ওটা আমরা সার্চ করছি, কিন্তু সার্চের মধ্যে কয়েকটা পার্স আমরা পেয়েছি, কিন্তু বাকি জিনিসপত্রগুলি আমরা তল্লাশি করছি, কারণ এখানে নদীতে স্রোত বেশি, কারেন্ট বেশি থাকাতে সেটা ভালোভাবে আমরা সার্চ করতে পারছি না। আমরা চেষ্টা করছি সেগুলি রিকভারি করার জন্য। আশা করি সহসায় এগুলি আমরা বের করতে পারবো। পরে তাদেরকে রানীরবাজার থানা থেকে রাজধানীর এডিনগর থানায় নিয়ে আসা হয়। তাদের সঙ্গে চুরির কাজে ব্যবহারকারী আসামের রেজিস্ট্রিকৃত গাড়িটিকেও পুলিশ আগরতলায় নিয়ে আসে। এই 4 জনকে পুলিশ আদালতে তুলে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 48 ঘন্টার মধ্যে সালেমা ভাওখাউড়ি এলাকার উপজাতি রমণী মৌটুসী দাস হত্যাকাণ্ডের মূল পাণ্ডা তথা খোয়াই আকাইবাড়ি এলাকার বাসিন্দা জিন্টু দেববর্মাকে সালেমা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে কমলপুর আদালতে তোলা হয়। 48 ঘন্টার মাথায় সালেমা ভাওখাউড়ি এলাকার উপজাতি রমণী গৃহবধূ মৌটুসী দাস হত্যাকাণ্ডের মূল পাণ্ডা তথা খোয়াই আকাইবাড়ি এলাকার বাসিন্দা জিন্টু দেববর্মাকে সালেমা থানার পুলিশ মনু ব্লক টিলায় তার শ্বশুরবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন ধলাই জেলা ক্রাইম ব্রিডার তথা ইনচার্জ বিখন দেববর্মা, সালেমা থানার এসআই গৌতম দেববর্মা, এসআই দীপু দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে তার
নিজ গাড়িসহ গ্রেপ্তার করে তাকে। গাড়ির নম্বর TR01V0618। পাশাপাশি ধৃত জিন্টুর কাছ থেকে মৃতার মোবাইল সেট উদ্ধার করে এবং যে গাড়ি পুলিশ উদ্ধার করে এনেছে সেই গাড়ির মধ্যে অসংখ্য রক্তের ছাপ পাওয়া যায়। যদিও ফরেনসিক ল্যাব থেকে প্রতিনিধিরা এসেছে এবং গাড়ির মধ্যে পাওয়া রক্তের নমুনা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার তাকে কমলপুর আদালতে তোলা হয়। আদালত ধৃত জিন্টু দেববর্মাকে রিমান্ডের নির্দেশ দেয়। তবে সব মিলিয়ে বলা যায় আবারও সালেমা থানার পুলিশ বিশাল সাফল্য পেল এবং ঘটনার পরদিন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যে ধরনের আশ্বাস দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে কথায় ও কাজে মিল পাওয়া গেছে। আর এটাই চায় রাজ্যের জনগণ, নয়তো পুলিশের উপর জনগণের আস্থা হারিয়ে যাবে। পুলিশের এই সফলতায় বেজায় খুশি মহকুমাবাসীরা। এই বিষয়ে ধলাই জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, 18 তারিখে যে মোটরসাইকেল হত্যাকাণ্ডে আমরা তদন্ত করছি, তো আমাদের তদন্তের সময় বিভিন্ন আমাদের অ্যাঙ্গেল চলে এসছে। এখানে আমরা তদন্তে যে আমাদের এখন অবধি যে তথ্য বেরিয়েছে সেই মোতাবেক আমরা একজনকে আমরা অ্যারেস্ট করেছি। মুখ্য সাসপেক্ট ছিল জিন্টু দেববর্মা, আমরা গতকালকে আমরা অ্যারেস্ট করেছি। এরপরে এখন আমরা আরও আমার তদন্তে কি বেরিয়েছে আমরা দেখব, তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুনের এফটিআইআই বর্তমান চেয়ারম্যান গজেন্দ্র চৌহানের অপসারণের দাবিতে এবার সরব হল দেশের একেবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরাও। এসএফআই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের তরফে ওই দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ ধর্ণা ও বিক্ষোভ র্যালির আয়োজন করে সংগঠনের সদস্যরা। পুনের এফটিআইআই এর বর্তমান চেয়ারম্যান গজেন্দ্র চৌহানের অপসারণের দাবি এবার উঠল দেশের একেবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরা থেকেও। বাম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই এর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের তরফে এই দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সম্বলিত পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ ধর্ণা এবং বিক্ষোভ র্যালির আয়োজন করে সংগঠনের সদস্যা ও সমর্থকরা। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই এর ত্রিপুরা রাজ্য শাখার সভানেত্রী নীলাঞ্জনা রায় ও রাজ্য সম্পাদক নবরণ দেব। নবরণ দেব এই দিন তীব্র ভাষায় গজেন্দ্রকে এই পদে বসানোর জন্য বিজেপি সরকারের সমালোচনা করেন। পাশাপাশি এফটিআইআই এর ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করার জন্য কেন্দ্রীয় সরকারের নিন্দা জানান। গজেন্দ্রকে কট্টর হিন্দুত্ববাদী আরএসএস নেতা বলেও সমালোচনা করেন। বিজেপি সরকার একের পর এক সাম্প্রদায়িক নীতি গ্রহণ করছেন। শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িকভাবে ব্যাপকভাবে সাম্প্রদায়িকরণের আক্রমণ নিয়ে আসছেন। আমাদের দেশের আন্তর্জাতিকভাবে খ্যাত পুনের এফটিআইআই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার মাথার উপর চেয়ারম্যান করা হয়েছে বিজেপির একজন কট্টর হিন্দুত্ববাদী গজেন্দ্র চৌহানকে, এবং যার এরকম জায়গায় বসার এরকম কোনো যোগ্যতা নেই। এই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা দীর্ঘদিন ধরে এরকম ব্যক্তিকে এখান থেকে সরানোর জন্য দাবি জানাচ্ছে। আমাদের দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা, অভিনেতা, অভিনেত্রী, নানা ধরনের সিনেমা পরিচালক, নানা অংশের মানুষ তার বিরুদ্ধে গর্জে উঠেছেন। এখন পর্যন্ত ওনাকে সরানো হয়নি, বরং এর বিরুদ্ধে যে সমস্ত ছাত্র আন্দোলন করছেন তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য নানাভাবে চক্রান্ত করছে বিজেপি সরকার। গত একদিন আগে রাত্রির গভীর বেলা আন্দোলনরত ছাত্রছাত্রীদের থেকে 5 জনকে তুলে নেওয়া হয়। পুলিশ তাদেরকে জোর করে আন্দোলনকারী অবস্থা থেকে তুলে নেওয়া হয়। 17 জনের বিরুদ্ধে নানা ধরনের মারাত্মক অভিযোগ এনে সাজিয়ে থানাতে কেস করা হয়। এই ছাত্রদের উপরে এই অমানবিক এবং অসাংবিধানিক যে আক্রমণ, এই আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষার উপর থেকে সাম্প্রদায়িকরণের আক্রমণ প্রতিহত করার জন্য ছাত্রদের কাছে দাবি জানাচ্ছি এবং গজেন্দ্র চৌহানের মতন এই কট্টর আরএসএস পন্থী বিজেপি লোককে এই এফটিআইআর চেয়ারম্যান থেকে সরানোর দাবি আমরা এই মিছিল থেকে রাখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শহীদ কাজল বর্মনের 46তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে ডিওয়াইএফআই উদযাপন কমিটির উদ্যোগে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান সুরেশ দাস। শহীদ কাজল বর্মনের 46তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে ডিওয়াইএফ এর উদযাপন কমিটির উদ্যোগে হাতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান সুরেশ দাস। 20 আগস্ট থেকে 30 আগস্ট 11 দিন ব্যাপী হাতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। 20 আগস্ট শহীদ কাজলের মূল বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। 30 আগস্ট রক্তদান শিবিরের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। এর মধ্যে থাকবে 21 আগস্ট মেলাঘর বাজারে মোমবাতি মিছিল, পথনাটক। 22 আগস্ট থেকে 7 দিন ব্যাপী যোগাসন প্রশিক্ষণ। 23 থেকে 29 আগস্ট শহীদ কাজল ময়দানে রাজ্যভিত্তিক শহীদ কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শহীদ কাজল বর্মনের জীবনী নিয়ে কথা বলতে গিয়ে ডিওএফ এর রাজ্য কমিটির সদস্য নিত্যানন্দ বর্মন বলেন, শ্রেণীর ছাত্র কাজল বর্মনকে সেখানে পুলিশের অজস্র গুলির মধ্য দিয়ে কাজল বর্মনের দেহ সেই দিন মেলাগড় ব্লকের এই সবুজ ঘাসের মধ্যে লুটে পড়ে এবং সেই দিন এই মেলাগড় অঞ্চলের একটা তটস্থ পরিবেশ তৈরি হয়। সেই থেকে এই কাজল বর্মনের লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য আজও সেখানে কাজল বর্মনের স্বপ্ন সেখানে বাস্তবায়িত হয়নি। সেই কাজল বর্মনের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে এবং কাজের গ্যারান্টি সারা দেশের মধ্যে কাজের যুবকদের কাজের গ্যারান্টি করার জন্য এবং সেই কথা বলা হয়েছে আমাদের নেতৃত্ব কাজের সেখানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেলে কাটা পড়ে মৃত্যু হলো 55 বছরের এক মহিলার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকাল 11টায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। রেলে কাটা পড়ে মৃত্যু হল 55 বছরের এক মহিলার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বৃহস্পতিবার সকাল 11 ঘটিকায়। ঘটনার বিবরণে জানা যায়, মাইগঙ্গা এলাকার মৃত প্রহ্লাদ সিংহ রায়ের স্ত্রী রত্না সিংহ রায় এলাকার রেল রাস্তা পার হয়ে অন্যের বাড়ি থেকে দুধ ক্রয় করতে যাওয়ার সময় আগরতলা থেকে ধর্মনগরগামী প্যাসেঞ্জার ট্রেনটি মহিলাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। রেগার কাজ করতে যাওয়া মহিলার দেহ রাস্তার পাশে দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে বাড়ির লোক ঘটনাস্থলে পৌঁছে এবং তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিনে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। খবর পেয়ে পুলিশ ছুটে আসে হাসপাতালে এবং দুর্ঘটনাজনিত মামলা হাতে নেয়। চান করে গেছে ফাঁসের বাড়ির দুধান্ত আর দুধ লয়ে আইতো না যাই তুই জানি আমি তো কইতারি না, আমি তো আসলাম না। এরপরে রেলটা বাড়ি দিয়ে বলাইছে, এরপরে সাইডে ঘুরে দিছে। একটু 10টা না 11টার সময় নি রেলটা যখন গেছে 11টা গেছে। তখন আমি আইতাছি ব্যাংক আইতাছি পরে আমার বাইর বউ চিল্লা চিল্লি করে কইতাছে সুদ্দি রত্না রেলের ইয়া বাড়ি গেছে। ওই গাড়িতে উঠলাম, উঠতে হাসপাতাল আইছি, ব্যাংক পার গেছি না। কিচ্ছু করে না, হাজবেন্ড নাই, মারা গেছে। ছেলে আছে, 2 ছেলে। এই তো একজনের 25-35 বছর, 30 বছর বড় ছেলে না, আর ছোটটা তেলিয়ামুড়া দোকান আছে। তবে কয়েকদিন পর পর একই জায়গায় রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসইউর 38তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি গ্রহণ করল সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটি। এদিন গোমতী জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশুদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। টিএসইউর 38তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি গ্রহণ করল সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার গোমতী জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশুদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। এদিন টিএসইউ সংগঠনের একজাক নেতৃত্ব হাসপাতালে উপস্থিত হয়ে শিশুদের মধ্যে ফল মিষ্টি তুলে দেন। এদিন ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক রাজেন্দ্র জমাতিয়া, সভাপতি বিশুপদ মুরাসিং, সংগঠনের নেতা লীনা জমাতিয়া, রতন জমাতিয়া প্রমুখরা। শুধু জেলা হাসপাতালেই নয়, কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অসুস্থ রোগীদের মধ্যেও তুলে দেওয়া হয় পুষ্টিকর খাদ্য। 19 আগস্ট সংগঠনের 38তম প্রতিষ্ঠা দিবস ছিল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠন গোটা রাজ্যে 10 দিন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 22 আগস্ট সংগঠনের উদয়পুর বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভা। তাছাড়াও প্রতিটি অঞ্চলে খেলাধুলা সহ নানা প্রকারের কর্মসূচি গ্রহণ করেছে সংগঠন। আমরা উপজাতি ছাত্র ইউনিয়ন 38তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে আমাদের 10 দিন ব্যাপী কর্মসূচি আছে। 19 আগস্ট আমাদের টিএসইউর প্রতিষ্ঠা দিবস, উপজাতি ছাত্র ইউনিয়ন। সেই উপলক্ষে আমরা সামাজিক কর্মসূচি নিয়েছি হাতে। এই সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা উদয়পুরের ডিস্ট্রিক্ট হসপিটাল চিলড্রেন ওয়ার্ডে টিফিনের ব্যবস্থা করেছি। টিফিনের সঙ্গে একটা টুথপেস্ট দেওয়া হয়েছে। প্রায় 40 জনের উপর আছে। আমরা ওদেরকে টিফিন বিতরণ করিয়ে দিয়েছি। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ও খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে
উদ্ধার করা হয় 2,60,534 টাকার নেশা সামগ্রী। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের নেতাজিনগর লোকনাথ আশ্রমের পাশে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক হরিপদ দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে TR01N0775 নম্বরের স্করপিও গাড়ি থেকে 2,60,534 টাকার নেশা সামগ্রী উদ্ধার করে তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়কের নেতাজিনগর লোকনাথ আশ্রমের নিকট হইতে বুধবার সকাল 10টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, সকাল থেকেই অতিরিক্ত পুলিশ সুপারের নিকট খবর ছিল যে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে একটি নেশাদ্রব্য বহনকারী গাড়ি তেলিয়ামুড়া দিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসছিল। সকাল থেকে তেলিয়ামুড়ার সব রাস্তায় নাকাবন্দি করে ফেলে পুলিশ। গাড়ি চালক খবর পেয়ে যায় ইতিমধ্যেই, সে গাড়িটিকে লোকনাথ আশ্রমের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার হয় গাড়িটি, যাতে ছিল 2,494 বোতল কোরেক্স ও নেশা করার ট্যাবলেট, যার বাজার মূল্য যথাক্রমে 2,60,534 টাকা। নেশা সামগ্রী বিক্রি বন্ধে এই অভিযান চলবে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মাসের মধ্যে পরপর 3টি দোকানে চুরি করে কমলপুর থানার পুলিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালো চোরের দল। পুলিশের দাবি শীঘ্রই চোরের দলকে গ্রেপ্তার করা হবে। একবার কিংবা দুবার নয়, পরপর 3বার খোদ এসডিপিও অফিসের সামনে থেকে 3টি দোকানে হানা দেয় চোরের দল। 3টি দোকান থেকে একই কায়দায় চুরি করতে সক্ষম হয়, অথচ পুলিশ টুটু জগন্নাথ। মাত্র 1 মাসের ব্যবধানে প্রথমে চুরি হয় সঞ্জীব বণিকের দোকানে, দ্বিতীয়বার চুরি হয় সুমন বণিকের দোকানে, তৃতীয়বার চুরি হয় সরজিৎ বণিকের দোকানে। সরজিৎ বণিকের দোকানের পেছনে জানালা ভেঙে চুরি করে চোরের দল মঙ্গলবার রাতে। বুধবার সকালে মুদির দোকানের মালিক সুরজিৎ বণিক দেখতে পায় দোকানের পেছনের জানালা ভাঙা। সঙ্গে সঙ্গে কমলপুর থানায় পুলিশে খবর দেয়। কমলপুর থানার ওসি স্বপন দাশগুপ্ত, এসআই সুরজিৎ বর্মন, এডিশনাল ডিএসপি শঙ্করচন্দ্র দাস পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং চোরেরা কি কায়দায় চুরি করে তার অনুসন্ধান করেন। দোকান মালিক সুরজিৎ বণিক বলেন, থানার নাকের ডগায় একসাথে 1 মাসের মধ্যে পরপর চুরি, সেটা অস্বাভাবিক। তিনি চুরি হওয়া মালের প্রকৃত তথ্য দিতে পারেননি। 1 মাসের ভিতরে তো 3বার এইভাবে চুরি হইল। আমরা তো ঘরে দেখি পিছনে জ্বালানা ভাঙ্গা। আমরা তো আর বাড়িতে থাকি, আমরা তো আর কোনো কিছু করার নাই। আমরা তো নাকের ডগাই তো পেয়েছ। আমরা তো আমার ঘর চুরি হয়েছে, আমার ভাইয়ের ঘর চুরি হয়েছে, ছোটো ভাইয়ের ঘর চুরি হয়েছে, এক নাগারে 3টা ঘর একসঙ্গে চুরি হইল। কমলপুর থানা এসআই সুরজিৎ বর্মন বলেন, চোরেরা জানালা ভাঙলেও চুরি করতে পারে তিনি দাবি করেন। একটা চুরির ঘটনায় চোরের গ্যাংকে আটক করতে সক্ষম পুলিশ। তিনি দাবি করেন চোরের দলকে পুলিশ আটক করতে পারবে। রাত্রে সুরজিৎ বণিকের দোকানে গ্রসারি শপ একটা চোররা চেষ্টা করছে চুরি করার জন্য। পেছনে যে জানালাটা ছিল ভীষণ উইক ছিল, দেখে বুঝতে পারছে না যে কোনো জিনিস চুরি হয়েছে। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, মানে 1 মাসের মধ্যে পরপর 3বার পাশাপাশি 3টি দোকানে হানা। এই বিষয়টা আপনারা কি দেখছেন? আমরা তো একটা চুরির আসামিরা ধরছি এবং অলরেডি জেসিতে আসে, তো এটার একটা গ্যাং বা র্যাকেট আসা সম্ভবত আমরা চেষ্টা করছি সেগুলোকে পিক আপ করার জন্য। লক্ষণীয় বিষয় হলো 1 মাসের মধ্যে এসডিপি অফিসের সামনে একই কায়দায় পরপর 3 দোকানের চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে। চোরের দল কমলপুর থানায় পুলিশকে চ্যালেঞ্জ জানালো না তো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আর্থিক ব্যয়ভার আখ চাষিদের উপর মাত্রাতিরিক্ত হয়ে যায়। কাঠালিয়া সেক্টর অফিসার আখ ক্ষেত পরিদর্শন করেন এবং আখ চাষিদের সাহায্যের আশ্বাস দেন। গোটা দেশে যখন আখ চাষিরাও আজ সংকটাপন্ন, যথেষ্ট বিপন্ন, তখন লক্ষণীয় বিষয় হচ্ছে এই রাজ্যের কাঠালিয়া এগ্রি সেক্টর এলাকার উত্তর মহেশপুর লেম্বুছড়ার সংলগ্ন 2 জন আখ চাষী গিরেন্দ্র দেবনাথ, সুদর্শন সেনের পাশে থাকার প্রতিশ্রুতির আশ্বাস দিলেন কৃষি দপ্তরের সেক্টর অফিসার রাজীব বাবু। উল্লেখ্য, দীর্ঘ 16 বছর ধরে উত্তর মহেশপুরের আখ চাষী গিরেন্দ্র দেবনাথ আখের ফলন করে পরিবার নিয়ে বেঁচে আছেন। মরশুমের একটা সময়তে চাষির যেমন কদর বাড়ে, তেমনি আখ বিক্রি করে যথেষ্ট অর্থ উপার্জন হয়। তার অনুপ্রেরণায় অপর চাষী সুদর্শন সেনও গত 2 বছর ধরে আখ চাষ করে লাভবান হচ্ছে। কিন্তু বর্তমান দুর্মূল্যের আখ চাষে অধিক ফসল বাড়াতে গেলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আর্থিক ব্যয়ভার মাত্রাতিরিক্ত হয়ে যায়। ফলে লাভালাভের হিসেব মিলাতে চাষিরা হিমশিম খেতে হয়। এতে মানসিক হতাশার মাঝে মধ্যে আখ চাষে অনীহার ছোঁয়া পরিলক্ষিত হয়। কিন্তু মরশুমে আসলে ঘরে বসে থাকা যায় না।
পেশা এবং নেশার তাগিদে মাটিকে আপন করে চাষের কাজে উভয় চাষী যুক্ত হয়। খোলামেলা আলোচনায় গত 18 আগস্ট কাঠালিয়া সেক্টর অফিসার রাজীব চক্রবর্তী ও স্থানীয় বিএলডব্লিউ সুখমণি ত্রিপুরাকে আখেতে নিয়ে জানান তাদের দুর্দশার কথা। সার্বিক ভাবনা চিন্তা করে দপ্তরের কর্মীরা চাষীদের দুশ্চিন্তা কাটিয়ে আখের উৎপাদন অব্যাহত রাখা বৃদ্ধি করার লক্ষ্যে ইক্ষু প্রকল্পে প্রদর্শনীমূলক সহযোগিতা করা যায় কিনা খুঁটিয়ে দেখা হবে বলে চাষীদের আশ্বস্ত করেন এদিন সেক্টর অফিসার সহ বিএলডব্লিউ সুখমণি ত্রিপুরা। আমার অফিস সংলগ্ন এলাকায় দুইজন কৃষক দুর্যোধন সেন এবং বীরেন্দ্র দেবনাথ দুজনই আখ চাষ করে জীবিকা নির্বাহ করেন এবং উত্তর মহেশপুরের এই দুইজন কৃষকের আখের জমিতে আজকে আমি আমার সুযোগ হয়েছে যে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য যে এইরকম আখের কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং প্রায় কানি খেতে প্রায় ওনারা 20-25 হাজার টাকা খরচ করে গত বছরও প্রায় লাভ পেয়েছেন 9 থেকে 10 হাজার টাকার মতো। তো এখন কৃষি দপ্তরে আখ চাষের উপর এখন সেরকম কোনো স্কিম নেই, তবে আমি নিজে আমার একদম পার্শ্ববর্তী অফিস এলাকা এবং আমার গাঁও পঞ্চায়েত আমি নিজে উদ্যোগ নিয়ে স্ব-উদ্যোগে যদি ওনাদের কোনো সাহায্য করতে পারি প্রদর্শনী চাষ হিসাবে হলো আমি তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ফের নৃশংস হত্যাকাণ্ড ঘটালো আইএসআই জঙ্গিরা। বুধবার সিরিয়ার প্রাচীন শহর পালমাইরার প্রবীণ প্রত্নতত্ত্ববিদ খালেদ আল আসাদকে গলা কেটে খুন করা হলো। আইপিএস থেকে বরখাস্ত করা হলো সঞ্জীব ভাটকে। গুজরাট সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন এই আইপিএস অফিসার। 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা চালু করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বৈঠক শেষে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।